সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভানেত্রী পৃথা দেব, আছেন আমাদের অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এই দেশের ক্ষেত্রে বিষয় নিয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী, রাজ্য সরকার এবং শাসক দল তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। অনুগ্রহ করে আমি চেষ্টা করব যত সংক্ষেপে মূল বিষয়টা তুলে ধরা যায়। যদি খানিকটা সময় বেশি ব্যয় করে ফেলি, আমি তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এর শুরুতে, এই বিষয়ে যাওয়ার শুরুতে, আপনারা জানেন গতকালকে আমাদের রাজ্যের যে এবং দেশেরও একটা গুরুত্বপূর্ণ অংশ মধ্যবিত্তদের মধ্যে আমাদের যারা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছেন, সেটা আইনজীবীদের সংগঠন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, তার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শাসক বিজেপি তাদের যে পরিচালিত আইনজীবীদের সংগঠন, তার বিরুদ্ধে আমরা 18 সালে যখন আমাদের দেশে এবং রাজ্যে আমাদের সাংবিধানিক অধিকারগুলি একের পর এক কেড়ে নেওয়া হচ্ছিল, চরম আক্রমণ নেমে এসেছিল, সেই সময় আমরা যে সংবিধান বাঁচাও মঞ্চ তৈরি করেছিলাম, সেই মঞ্চ আমরা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলাম এবং ফলাফল জেনে গিয়েছেন। আমি সেই সম্পর্কে উল্লেখ করতে চাই না। যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই: সংখ্যার বিচারে সব আদালতেই দেখা যাবে বিজেপির আইনজীবী সংগঠনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তারপরেও তারা পরাজিত হলো কেন? এটা হচ্ছে দেশের বাস্তব চিত্র, এটা হচ্ছে রাজ্যের বাস্তব চিত্র। বিজেপির অভ্যন্তরে সৎ, নিষ্ঠাবান সে আইনজীবী হোক আর অন্য যে কোনো অংশের মানুষই হোক, এদেরকে আর মেনে নিতে পারছে না, মানছে না। এটা শুধু আদালতের বিষয় নয়, এটা সার্বিক যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, তার প্রতিফলনই এই নির্বাচনে ঘটেছে। ফলে আমি ওই নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচক মণ্ডলী যারা প্রধানত বিজেপির বিরুদ্ধে ভোট করেছে, এরা শুধু আমাদের প্রার্থীদেরকে যারা জয়ী করেছে তাদেরকেই না, এর বাইরেও যারা বিজেপির বিরুদ্ধে ভোট করেছে তাদের সকলকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিজয়ী প্রার্থীদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আদালতে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় তারা যেমন কাজ করবে, গোটা রাজ্যে গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষার যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করার ক্ষেত্রে তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিপালন করবে। 25 সালের মধ্যে আমাদের দেশে
যে সরকারি তথ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য অনুযায়ী যে তথ্য, এতে জালিয়াতিদের যেমন তথ্য আছে, তেমনি যে তথ্যটা আছে সেটা হচ্ছে এই সময়ে কত তফসিলি জাতি হিন্দু আর কত তফসিলি উপজাতি মানে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ খুন বা আক্রান্ত হয়েছে, আর কত মহিলা, এই অংশের মহিলা ধর্ষিতা হয়েছে। শুধু মহিলা না, ওই অংশের তফসিলি জাতির অংশের বিশেষত কন্যা শিশু কত ধর্ষিত হয়েছে, সরকারি রেকর্ড যা আছে তাই আমি এখানে উল্লেখ করেছি, দেখে নেবেন সেই তথ্যটা। কি ভয়ঙ্কর চিত্র। আর সর্বশেষ হচ্ছে আমাদের দেশের শঙ্করাচার্য, ওনার হিন্দুত্বের পরীক্ষা দিতে হচ্ছে কার কাছে? মোদি শাহদের, যারা ওই অধার্মিকদের হাতে আজকে ধর্ম রক্ষার দায়িত্ব দিয়েছে, তাদের হাতে এই আক্রান্তরা, তাদের হাতে যেমন আক্রান্ত হয়েছে, শঙ্করাচার্যকেও তাদের হাত কাছে হিন্দুত্বের পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিতে হচ্ছে, দেশের প্রধান বিচারমন্ত্রী দিতে হয়েছিল, গাভাইকে পরীক্ষা দিতে হয়েছিল, আদালতে তাকে আক্রান্ত করেছিল, মোদিজি নীরব। তারপরেও বলতে হবে হ্যাঁ মোদিজি রেকর্ড করেছে। বেকারিত্ব ছেয়ে গিয়েছে আমাদের, সেই সম্পর্কে বলতে চাই না, শুধু বলতে চাই এখন যেটা নিয়ে ভারতবর্ষ জ্বলছে এবং জ্বলারই কথা, এটা হচ্ছে ভারতের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। নিট বা সিবিএসই বা ওই ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা, শুধু তাই না, জেই সহ জয়েন্ট এন্ট্রান্স, সর্বত্র জালিয়াতি। এখানে তথ্য আছে যে 15 সালের আগে কত হয়েছিল, 15 সালের পরে কত হয়েছে। শুধু 15 সালের থেকে এখন পর্যন্ত 26 মে পর্যন্ত যে তথ্য, 79টা প্রশ্ন লিখে শুধু ঘটনা ঘটেছে। 48 বার পুনর্পরীক্ষা হয়েছে। এতে শুধু কয়েকজন চেয়ারম্যান হেন তেন তারাই দায়ী? বিষয়টা এমন না, সাধারণ, এটা কোনো সাধারণ অপরাধ, সাধারণ দুর্নীতি না, কিন্তু অর্থ উপার্জন না। শুরু হয়েছিল মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই সময় গুজরাটের কয়েকটা কোচিং সেন্টার ছিল মোদি বান্ধবদের। সেখানে জয়েন্ট এন্ট্রান্সের পূর্বে যে সমস্ত অর্থবানরা 20 লক্ষ টাকা জমা করতে পারত জয়েন্ট এন্ট্রান্সে, সেই সমস্ত অর্থবান পরিবারের ছেলে মেয়েরা তারা প্রথম দিকে থাকতো। ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়ার সুযোগ, সরকারি খরচে পড়ার সুযোগ, ভালো ভালো কলেজে পড়ার সুযোগ তারাই পেত। আজকে এটা গোটা দেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এর পেছনে একটা রাজনৈতিক প্রকল্প আছে, এটা হচ্ছে আরএসএস বিজেপির প্রকল্প। সেই প্রকল্পের ফলে আপনারা এখানে তথ্য আছে, না হয় আমরা অতীতেও দিয়েছি, আগামী দিনেও দেব, যে কত সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কত ছাত্র ছাত্রী স্কুলের অবস্থায় এই 12 বছরে মোদিজির রেকর্ড নিয়ে গর্ব করেন, 12 বছরে প্রায় 1.5 কোটি ছাত্র ছাত্রী পড়ুয়া তারা ড্রপ আউট হয়েছে, স্কুলে আর যেতে পারছে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতাশাগ্রস্ত কত ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, আর বিশ্বাস তো হারিয়ে ফেলেছে। বিশ্বাস হারিয়ে যাওয়ার ফলে আমাদের দেশের ট্যালেন্টরা তারা বিদেশে পড়াশোনার জন্য বিদেশকে বেছে নিয়েছে। আগেও উচ্চশিক্ষার জন্য অনেকেই বিদেশে যেত, এটা শুধু উচ্চশিক্ষার জন্য বিদেশে শিক্ষা গ্রহণ করে এরা ফিরে এসে দেশ নির্মাণ, দেশের অবকাঠামো শক্তিশালী করা, গবেষণাকে শক্তিশালী করা, এই কাজে নিয়োজিত হতো। আজকে যারা যাচ্ছে তারা ফিরে আসছে না। শুধু আমেরিকার চীনে আছে 6.5 লক্ষ পড়ুয়া, আর পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে প্রায় 13 লক্ষেরও বেশি। এবং আরো কি দুর্ভাগ্যের জানেন,
আমাদের দেশের 22 থেকে 35 বছর বয়সী শিক্ষিত ছেলে মেয়ে 2 লক্ষ তারা ইতিমধ্যে আমাদের দেশের নাগরিকত্ব ত্যাগ করে দিয়েছে। মোদিজি শাহরা আরএসএস এটাই চায় কি, লেখাপড়া যদি না শিখে, লেখাপড়া যদি না করে, সাধারণ মানের কোন ক্রমে যদি কিছু শিখে, তারা হবে হয় তারা বন্ডেড লেবার, নতুবা তারা হবে দাস শ্রমিক, বা আমাদের তাদেরকে সস্তায় মজুর হিসাবে খাটানো যাবে। আর যারা ওই কম মেধা থাকা সত্ত্বেও উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে যাবে, আর ডিগ্রিও তো আজকে বিক্রি হচ্ছে আমাদের রাজ্যেই। তো মেডিকেল 14 পেলে পর পাস হয়ে যায়, খাতা কলেজের অধ্যাপিকা নিজে লিখে দেন, পাস করিয়ে দেন, ওনারাই ডাক্তার হয়ে যাচ্ছে। ফলে শিক্ষাটা হচ্ছে শুধু অর্থ নির্ভর। এমন ভাবে যারা আমাদের পণ্ডিতজি, এই ভারত আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে এর ভিত্তি ওনার হাতেই তৈরি। উনি ভারতবর্ষের ভারী শিল্পের জনক, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের জনক। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে পণ্ডিতজি আখ্যায়িত করেছিলেন আমাদের দেশের মন্দির বলে। এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে এগুলি আছে, আপনারা দেখে নেবেন। বোকারো থেকে শুরু করে আমাদের যেই সমস্ত ইস্পাত শিল্প কল কারখানাগুলি, কৃষিতে আমাদের দেশকে শ্রেষ্ঠ করার জন্য, আমাদের কৃষি ক্ষেত্রকে যে বিরাট অংশের মানুষ কৃষিজীবী মানুষ, তাদেরকে রক্ষা করার জন্য যে সমস্ত বাঁধ নির্মাণের কর্মসূচি, এই সমস্ত কিছু এখানে আছে। তো আমি সেগুলির তুলনা করতে চাই না, এর মধ্যে বিশদে উল্লেখ না করে শুধু যে কথাটা বলতে চাই, স্বাধীনতার পরপরই ভারতবর্ষে সর্বপ্রথম সন্ত্রাসবাদী যে আক্রমণ, সেটা সংগঠিত করেছিল আরএসএস। তার সেবক নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে খুন করে। সেই সময় দাঙ্গা, গোটা দেশ দাঙ্গার আগুনে জ্বলছিল। অন্যদিকে বহির্দেশ পাকিস্তানের আক্রমণ, আমাদের দেশের তীব্র অর্থনৈতিক সংকট, এই সমস্ত কিছুকে মোকাবেলা করে আধুনিক ভারত আজকে যেই জায়গায় দাঁড়িয়েছিল, এসে গিয়েছিল, সেই জায়গায় নিয়ে আসার পেছনে মূল যে কারিগর বা মূল যে দিশারি, উনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এটা শুধু আমাদের কথা নয়, সারা পৃথিবীর মানুষ আজকে স্বীকার করে। এই ধারা, সে ধারা অব্যাহত ছিল শ্রীমতী গান্ধীর হাত ধরে। এগুলি জানেন, রাষ্ট্রায়ত্ত করা সহ আজকে যে রাষ্ট্রায়ত্ত এলআইসি বিপন্ন হয়ে গেছে, রাষ্ট্রীয় ব্যাংকগুলি বিপন্ন হয়ে গেছে মোদিজির কারণে। আমি সে সমস্ত বলতে চাই না, শুধু শেষ এই যে গত কিছুদিন আগে তথ্য বেরিয়েছে, মোদির বিশেষ বন্ধু রাজেশ মেহতা, যিনি ওই গুজরাটের সোনা কারবারি হিসাবে পরিচিত, সেই রাজেশ মেহতা শেয়ার জালিয়াতি, আদানির মতোই শেয়ার জালিয়াতিতে ধরা পড়েছিল 23 সালে। মোদিজি তার রক্ষাকর্তা হিসাবে দাঁড়িয়ে ওই ভারতের অডিট দপ্তর, অর্থ দপ্তর, ইনকাম ট্যাক্স, এগুলিকে ব্যবহার করে ফুলিয়ে ফাঁপিয়ে হিসাব দেখিয়ে বাধ্য করেছিল এলআইসি কে দিয়ে হাজার হাজার কোটি টাকা তার সেক্ষেত্রে লগ্নি করার জন্য, তার শেয়ার কেনার জন্য বাধ্য করেছিল কানাড়া ব্যাংককে। এর আগে জানেন আপনারা, স্টেট ব্যাংক, এগুলির উদাহরণ দিতে আমি যাচ্ছি না। এর পরিণতি কি? দেশের সবচাইতে বড় জালিয়াতি, 15 লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে। এর আগে নীরব মোদী আর সমস্ত কি মালিয়া ফালিয়া, এই যাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এরা সকলেই তো মোদীর বান্ধব বলে জানা আছে। তো যাই হোক, একটা কথা, আজকেও আমাদের দেশের প্রথিত যশা অর্থনীতিবিদরা, যার মধ্যে এখানে দেখবেন উল্লেখ আছে, আমি সে সমস্ত বলতে গেলে সময় নেবে,
যার মধ্যে আছেন মোদিজির মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা থেকে শুরু করে পৃথিবীতে পরিচিত ভারতবর্ষের বিখ্যাত অর্থনীতিবিদ যিনি মোদি বান্ধব বলে পরিচিত, আজ থেকে 1 মাস আগেও ছিলেন, ওনার যে খেদোক্তি এবং 19 সাল পর্যন্ত যিনি অর্থ সচিব ছিলেন ওনার এবং ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ আরেকজনের নামটা সবকিছু আছে এখানে দেখে নেবেন। তাদের যে বিবৃতি সেটা হচ্ছে কি, ভারতের এই চরম অর্থনৈতিক দুরবস্থার জন্য মূল দায়ী হচ্ছে মোদির অর্থনৈতিক নীতি, মূল দায়ী হচ্ছে ভারতের বর্তমান অর্থনীতি। এবং মোদির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা উনি পরিষ্কার করে বলেছেন, মোদিজি 861 কোটি টাকা খরচ করে 100 বারের মতো বিদেশ সফর, যিনি উনি ভ্রমণ সফর না বলে ভ্রমণ বলা ভালো, এই ভ্রমণ করে এসেছেন। এতে 9টা বাণিজ্য চুক্তি করেছেন। এই 9টা বাণিজ্য চুক্তির সরকারি ভাষ্য আর বাস্তবে বিস্তর ফারাক। বা প্রদেশ কংগ্রেসের কথা নয়, এই ভাষ্যটা হচ্ছে, এই কথাটা হচ্ছে অর্থনৈতিক মোদির অর্থনৈতিক মুখ্য উপদেষ্টার কথা। যে দেশ এটা দেশের সাধারণ মানুষের বা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের কোনো উপকার করেনি, ক্ষতি সাধন করেছে। আর ভয়ঙ্কর ক্ষতির যেটা মুখোমুখি এটা সকলেই জানেন, আজ সেই বিষয়ে বলবো না। সেটা হচ্ছে আমেরিকার সাথে ট্রাম্পের সাথে চুক্তি যেটা করতে যাচ্ছেন, সেই চুক্তি যা সম্পন্ন হয়ে আছে, ওই ট্রাম্পের যিনি এখন বিদেশ মন্ত্রক সামলাচ্ছেন রুবিও, উনি ঘোষণা করে দিয়েছেন, ভারত সরকার বিরোধিতা করেনি। আরেকটা খবর হয়তো আপনারা পেয়ে গেছেন যে ট্রাম্প কিছুদিন পূর্বে ঘোষণা করেছে আমেরিকার সাথে ব্যবসার ক্ষেত্রে জড়িত 7টা দেশ, তাদের উপর 59টা দেশের উপর অতিরিক্ত 10% কর আরোপ করা হয়েছে। আর ভারতবর্ষকে এতটা ভালোবাসেন মোদি, আজকে বিশ্বগুরু এতটা মর্যাদা দেন, ভারতবর্ষের উপর 12.5% কর অতিরিক্ত কর আরোপ করেছেন। এটাই হচ্ছে ভারতের মর্যাদা, এটাই হচ্ছে আমাদের রাজ্যের মানিক বাবুদের, মাননীয় মুখ্যমন্ত্রী মানিক বাবুদের দেশ পৃথিবীর মধ্যে ভারতকে উজ্জ্বল করে তোলার ঘটনা। আমি 14 সাল থেকে সমস্ত ফিরিস্তি দিতে চাই না, শুধু আপনাদের বলবো স্মরণ করুন জনধন অ্যাকাউন্ট আর নোটবন্দি একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি এর আগেও সে সমস্ত তথ্য দিয়েছি যে নোটবন্দিতে যে ঘোষণা ছিল কালো টাকা উদ্ধার হবে, সন্ত্রাসবাদীদের কাছে টাকা যাওয়া বন্ধ হবে, 100 টাকাও কালো টাকা উদ্ধারের ঘটনা নেই। অথচ তথ্য আছে যে জনধন অ্যাকাউন্ট যারা বিনে পয়সায় করেছিল, পয়সা দিয়ে অ্যাকাউন্ট করার ক্ষমতা যাদের নেই, তাদের অ্যাকাউন্টে ওই নোটবন্দির আগে এবং পরে কয়েক হাজার কোটি টাকা জমা পড়েছিল। এবং 6 মাসের মধ্যে, নোটবন্দির 6 মাসের মধ্যে সেই টাকা, সমস্ত টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। আপনাদের এক দেশ এক কর নীতি আজকে 9 বছর অতিক্রান্ত হয়ে 10 বছরে পড়তে যাচ্ছে। অনেক ঢাকঢোল পিটিয়েছিল, দেশবাসীর কোন উপকারে লেগেছে? কোন জিনিসটার দাম 10 বছর আগের চাইতে, খাদ্য পণ্যই বলুন নিত্য পণ্য সামগ্রী বলুন, কোনটার দাম কমেছে? দাম কমেনি। যা হয়েছে সেটা হচ্ছে এই যে 58 লক্ষ কোটি টাকারও বেশি সরকার লুটে নিয়েছে, ভারতবাসীর পকেট কেটে সরকার লুটে নিয়েছে। আর এর সুবাদে ইম্পোর্ট ক্রেডিট ট্যাক্স জালিয়াতি বলে একটা শব্দ পরিচিত হয়েছে। সেই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট জালিয়াতিরা তারা ওই 19 সাল থেকে 23 সাল পর্যন্ত সরকারি হিসাব 5.5 লক্ষ কোটি টাকা তারা লুটে দিয়েছে। এই হচ্ছে
এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেনেরও এখানে তথ্য দেওয়া আছে। শুধু দুঃখের এবং পরিতাপের বিষয়, ডিজিটাল লেনদেন সংগঠিত করার ক্ষেত্রে পেটিএম বা গুগলের প্রচারের জন্য মোদী সরকার যত অর্থ ব্যয় করেছেন, এই আমাদের মতো বা সাধারণ কোটি কোটি মানুষের যারা ব্যাংকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রেখেছেন, সেই টাকার নিরাপত্তা বিধানের জন্য সেই ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে এতেও জালিয়াতরা কোটি কোটি টাকা লুটে নিয়েছে। এগুলি তথ্য আছে। একটা বহুল প্রচারিত একটা কথা, হিন্দু খাত্রে মে হে। হ্যাঁ, শব্দটার সাথে আমরাও একমত। হিন্দু খাত্রে মে হে, কাদের দ্বারা? আমি সব তথ্য দিতে চাই না। যে বিষয়টা আজকে মূল বিষয় সকলেই জেনে গেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী রেকর্ড করেছেন। কিসের? দীর্ঘ সময় প্রধানমন্ত্রীত্বের আসন অলংকৃত করার রেকর্ড। রেকর্ড কি কি করেছেন এগুলি বিশদে বলবো না, আপনাদের অভিজ্ঞতা আছে, জানা আছে। মূল কিছু বিষয় আমি এখানে তোলার চেষ্টা করবো, আগেই বলেছি। তো রেকর্ডের প্রশ্নে শুধু সকলেরই হয়তো জানা আছে, জানা বিষয়টা রাজ্যবাসীর জ্ঞাতার্থে, আপনাদের জ্ঞাতার্থে না, আমার এই ধৃষ্টতা নেই আপনাদেরকে জানানোর। আমার উদ্দেশ্য হচ্ছে রাজ্যবাসীকে জানানোর যে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি মন্ত্রী ছিলেন 16 বছর 286 দিন। আর শ্রীমতী গান্ধী, যিনি দেশের জন্য বলি দিয়েছেন নিজের প্রাণ, উনি প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর 350 দিন। ফলে এই যে ছাপিয়ে যাওয়ার রেকর্ড, এটার যথার্থতা, বিচারের ভার রাজ্যবাসীর, বিচারের ভার আপনাদের, আমি কোনো মন্তব্য করব না। আর তুলনা, আমি দেখলাম গতকালেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একবার সরকারিভাবে উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোদিজির গুণ ও মান তা তুলে ধরার চেষ্টা করেছেন, কাজ তুলে ধরার চেষ্টা করেছেন, ওনার দীর্ঘায়ু কামনা করেছেন। এটা ওনার পক্ষে স্বাভাবিক, আমরা এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরাও চাই মোদিজি দীর্ঘায়ু হোক, কিন্তু সেক্ষেত্রে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে মোদির নিজের বক্তব্য হচ্ছে উনি নন বায়োলজিক্যাল সন্তান। ফলে এতে দীর্ঘ আয়ু বা কম আয়ুর প্রশ্ন কি থাকতে পারে, এটা অন্তত আমার মতো মূর্খ মানুষের বোধগম্য হচ্ছে না। সে যাই হোক, দীর্ঘায়ু ওনার চাই, কারণ পরিণতিটা ওনারও দেখে যাওয়া প্রয়োজন। এই দেশের এবং ওনাদের পরিণতিটা দেখে যাওয়া প্রয়োজন। আর তুলনা, আমি একে আমাদের দেশের অনেক বিশেষজ্ঞ ওইসব পায়ের নোকটোক এসবের সাথে তুলনা করেছিল। আমি সেই সমস্ত বিষয়ে যেতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে তুলনাগুলি করা হয়েছে, সে হচ্ছে সূর্য আর জোনাকি যেমন পিট পিট করে জ্বলে, এমনতর একটা তুলনা করা হয়েছে। কি করে যে পার্থক্য করেছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না। পণ্ডিত জওহরলাল নেহেরুর কর্মকাণ্ডের বিস্তৃত ব্যাখ্যা দিতে গেলে পরে একটা মহাভারতেও কুলাবে না। ফলে আমি বিস্তৃত ব্যাখ্যায় যেতে চাই না। আমি শুধু যেটা বলতে চাই, স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অন্যতম শ্রেষ্ঠ সহযোগী হয়ে সে স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলিতে স্বাধীনতা সংগ্রামে শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব দিয়েছেন গোটা দেশকে একতাবদ্ধ রেখে। এবং সেই নেতৃত্ব দিতে গিয়ে ওনাকে দীর্ঘদিন
ব্রিটিশ কারা অন্তরালে থাকতে হয়েছে। উনি কোন মুচলেখা দেননি ব্রিটিশ শাসকদের কাছে। কিন্তু আজকে যারা রেকর্ড জওহরলাল নেহরুকে ছাড়িয়ে গেছেন বলে রেকর্ডের দাবি করছেন, তাদের পূর্বসূরীদের কথা নিশ্চয়ই আপনাদের জানা আছে। স্বাধীনতা আন্দোলনের সময়ে তার বিরোধিতা এবং ব্রিটিশদের সরকারের সহযোগিতা শুধু না, চর বৃত্তি করার ঘটনাও আছে। মুচলেখা দেওয়ার ঘটনাগুলি আপনারা জানেন, সেগুলি বলতে চাই। সকলেরই জানা আছে, হিটলার একের পর এক যখন দেশ দখল করে নিচ্ছিল, হ্যাঁ, অট্টহাসিতে মেতে উঠেছিল। সেই সময় যখন তখনকার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর তার মৃত্যু ঘন্টা বেজে গিয়েছিল। অল্প কিছু দিনের মধ্যে জার্মানির অস্তিত্ব সে বিলুপ হয়ে গেল এবং হিটলার বাধ্য হয়েছিল সেখানে ওই গোপন কক্ষে নিজেকে রক্ষা করার জন্য আত্মহত্যা করতে, নিজের রিভলভারে নিজের সেই বান্ধবীকে হত্যা করতে বাধ্য হয়েছিল। আর ওনার সবচাইতে প্রিয় ঘনিষ্ঠ সহযোগী মুসোলিনি সেই সুযোগ পায়নি। ইতালির মানুষ যারা হিটলারের, যারা এক সময় ঘুম থেকে উঠে হেই হিটলার না বলে, এই যে মনীষা দাস যাকে বলা হচ্ছে ফাঁসিতে আত্মহত্যা করেছে, এটা শুধু নিছক একটা আত্মহত্যার ঘটনা নয়, এর পেছনে জড়িয়ে আছে আরো অনেক রহস্য। সবচাইতে বড় রহস্য হচ্ছে বর্তমান শান্তিনিকেতনের সান্ধ্যকালীন অবস্থা। সান্ধ্যকালীন থেকে রাত্রি পর্যন্ত অবস্থা জড়িয়ে আছে, যার সাথে অনেক রথী মহারথী জড়িয়ে আছে। যেমন তার অনুমোদন, কলেজ নির্মাণ, বিধানসভার প্রশ্নোত্তর পর্ব, আপনাদের সংবাদ মাধ্যমে লেখালেখি। এর পরবর্তী সময়ে যখন মুখ্যমন্ত্রী বললেন আমার জানা নেই, অথচ শান্তিনিকেতন মেডিকেল কলেজের 50% বেশি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী যেদিন বললেন আমার জানা নেই, ইনকোয়ারি করে জানাবো, তখন দেখা গেল তার 1 মাসের মধ্যে আইজিএম হাসপাতাল কেন্দ্রীয় তহবিলে পূর্বতন সরকারের আমলে তৈরি সেই হাসপাতালের একটা বিরাট অংশ দিয়ে দেওয়া হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্লাস চালানোর জন্য, তাদের পরিকাঠামো পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পূর্ব পর্যন্ত। ফলে এগুলি যেমন সন্দেহজনক, এর পরের যে ঘটনাগুলি, তাদের বিজ্ঞাপনে ভর্তি ফিস যা, তার চাইতে অধিক মাত্রায় টাকা আদায় সহ নানা অনিয়ম বেনিয়ম, এবং এই বিষয়গুলি যখন চলছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার একাধিক সদস্য, সরকারের কর্তা ব্যক্তি, সমাজের বহু প্রভাবশালীকে দেখা গেছে শান্তিনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করতে। আর এই মেয়েটার আত্মহত্যা ঘটনা বলে যা সাজানো হয়েছে, তার আগের বিষয়গুলি আমরা জানিয়েছি। মেয়েটার বাড়ি কাছে থাকা সত্ত্বেও মেয়েকে যখন কাজে নিযুক্ত করা হয়েছিল তখন নির্ধারিত ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ। আর এই হত্যাকাণ্ড সংগঠিত, শুধু হত্যা নয়, ধর্ষণের পর হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পূর্বে মেয়েটাকে বাধ্য করা হয়েছিল রাত্রি যাপন করার জন্য। যে কথা কি কারণে করতে হতো রাত্রি যাপন, বাড়িতেও বলতে পারেনি। আর সবচাইতে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী গতকালও যেটা বড় মুখ করে বলেছেন, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে যে দোষীরা চিহ্নিত হবে তাদেরকে রেহাই দেওয়া হবে না, সে যত প্রভাবশালী হোক। আমি শুধু সেক্ষেত্রে ওনাকে বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, 8 বছরে তার আগে যেমন শান্তনু সুদীপের রহস্য অনুভেদ হয়নি, এখনো ইনকোয়ারি চলছে। শান্তনু সুদীপের হত্যাকারী কারা এখনো চিহ্নিত করে, শাস্তি তো দূরস্থ। তারপর কুমারঘাট রথকাণ্ডে যে একজন মন্ত্রী, যেটা পারমিশন ছিল
সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় রথ নিয়ে যাওয়ার ফলে কতগুলি প্রাণ আগুনে পুড়ে ঝলসিয়ে গেল, শেষ হয়ে গেল। এর তদন্ত এখনো দিনের আলো দেখেনি। মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও, মোহনপুরে 18 সালে যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল প্রকাশ্য রাস্তায়, সেই তদন্ত রিপোর্টে কি হলো? বা থানা লকআপ গুলিতে পিটিয়ে মারার যে হত্যা, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত, সেই রিপোর্ট গুলিকে আর এই তদন্তের রিপোর্ট কি হবে, ময়না তদন্তের কি রিপোর্ট কি হবে, এটা তো ঘটনার পর দিনই আমরা জেনে গেছি, যখন পুলিশ আধিকারিক ওই সমস্ত মৃতদেহ নামানো সহ পুলিশ আধিকারিক এবং বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসনের বক্তব্য থেকে যে পোস্টমর্টেমের আগে তদন্তে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, তার আগে বলে দিলেন যে না, এটা নিছক একটা সাধারণ আত্মহত্যার ঘটনা। ফলে অনুমান করা যায় তদন্ত কি হবে। আমরা দাবি করেছি বর্তমান হাইকোর্টের কর্মরত বিচারকদের। আর শেষ কথা হচ্ছে, মোদী শাহদের মুখোশ খুলে দেওয়া, এই রাজ্যের লোটেরা, অত্যাচারী, দুর্নীতি পরায়ণ যে সরকার, সেই সরকারের মুখোশ খুলে দেওয়া, নারী সুরক্ষা, নারী অধিকার, নারী অধিকারের প্রশ্নে এখানে লিপিবদ্ধ আছে, আমি উল্লেখ করে আর সময় নীতি করে নষ্ট করতে চাই না। শিক্ষা মেরুদণ্ড, আমাদের বর্তমান প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়া, এটা শুধু তাদের সর্বনাশ নয়, গোটা দেশের যে সর্বনাশ করার চক্রান্ত। এর প্রতিবাদে আগামীকাল থেকে প্রদেশ কংগ্রেসের আহ্বানে আমাদের যুবকদের নেতৃত্বে আগামীকাল আগরতলায় রাস্তায় নামবে। সেই রাস্তায় আমরা থাকব। গত দুদিন পূর্বে আমাদের এআইসিসির একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে। সেই সভায় আগামী 2-3 মাসের আন্দোলন সূচি তৈরি হয়েছে। সেই আন্দোলন সূচিতে যে কায়দায় নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করছে বল এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর অর্থকে ব্যবহার করে, এই রোধ সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং এই পেপার লিক, আরো এই যে মানুষের যে বাস্তব সমস্ত সমস্যা, আমাদের রাজ্যের সমস্যা, এই সমস্ত সমস্যা নিয়ে যে ধারাবাহিক আন্দোলন সূচি, সেই আন্দোলন সূচি জারি রাখবো, শক্তিশালী করব। এর মধ্য দিয়ে আগামী দিনে এই রাজ্য থেকেও আমরা এই সরকারটাকে পরিবর্তনের রাস্তা বের করে নেব। আর এটা বলতে চাই যে এটা একটা ঘটনা